নমস্কার। আজ আমরা সকাল সকাল এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। আজ আমরা এমন একটি জায়গায় যাব যেটি ইতিহাস, সাহিত্য আর বাস্তবের মুখোমুখি। আজ আমাদের গন্তব্য গড় মন্দারণ। বাংলার মাটি শুধু নদী খাল বিলের নয়, এই মাটি ইতিহাসের, এই মাটি সাহিত্যের। আজ আমরা যেখানে যাব, একদিকে আছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে আঁকা গড় মন্দারণ, আর অন্যদিকে আছে আজকের বাস্তব গড় মন্দারণ, একটি পিকনিক স্পট, একটি অবসর যাপনের স্থান। আর আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শুধু একটি ভ্রমণ ভিডিও নয়, এটি একটি স্মৃতির অনুসন্ধান। আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি এবং প্ল্যাটফর্মে এসে দেখলাম ট্রেনটিও দিয়ে দিয়েছে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। হাওড়া থেকে শুরু হচ্ছে আজ এমন এক যাত্রা যার শেষ ঠিকানা গড় মন্দারণ, একটা জায়গা যেখানে ইতিহাস মিশে আছে সাহিত্যের সঙ্গে আর বাস্তব মিশে গেছে কল্পনার ছায়ায়। আজ আমরা দেখব দুর্গেশ নন্দিনীর গড় মন্দারণ কেমন ছিল, আর আজকের গড় মন্দারণ আসলে কি হয়ে দাঁড়িয়েছে। আমরা এসে পৌঁছেছি তারকেশ্বর স্টেশনে। এখান থেকেই আমরা পৌঁছে যাব তারকেশ্বর বাস স্ট্যান্ডে এবং সেখান থেকেই বাসে করে আমরা পৌঁছব গড় মন্দারণে। আরও অন্যভাবে বা কিভাবে ডাইরেক্ট ট্রেনে আপনারা যেতে পারেন সেটি ভিডিওর শেষে লিঙ্কে আমি দিয়ে দেব। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এটাই তার প্রবেশ পথ এবং পাশেই দেখা যাচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকেই টিকিট সংগ্রহ করতে হবে। প্রত্যেক জন প্রতি 25 টাকা করে টিকিট মূল্য ধার্য করা হয়েছে। হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত এই গড় মন্দারণ অঞ্চলটি একসময় ছিল রাজনৈতিক ও সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ। ইতিহাস বলছে এই অঞ্চলটি ছিল প্রাচীন দুর্গ নির্ভর প্রশাসনের অংশ। নদী ঘেরা এলাকা, উঁচু মাটির ঢিপি, চারপাশে বন জঙ্গল, সব মিলিয়ে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আদর্শ। গড় শব্দটি নিজেই বলে দেয় এখানে কোনো না কোনো সময় ছিল দুর্গ, প্রাচীর, সেনানিবাস। যদিও আজ আর স্পষ্টভাবে প্রাচীর দেখা যায় না, তবু মাটির ঢিপি, পুরনো ইটের ভগ্নাংশ, স্থানীয় লোকের কথা, সব মিলিয়ে গড় মন্দারণের ইতিহাস আজও মাটির নিচে শুয়ে আছে। 1885 সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। এই উপন্যাসেই প্রথম বাঙালি পাঠক পেলেন এক ঐতিহাসিক রোমাঞ্চকর কাহিনী। এই উপন্যাসে যে গড় মন্দারণকে আমরা দেখি তা শুধু একটি স্থান নয়, তা একটি চরিত্র। বিশাল দুর্গ, চারপাশে অরণ্য, নদী ও পাহাড়ে ঘেরা পরিবেশ, রাজপুত বীরত্ব, প্রেম, দ্বন্দ্ব ও আত্মত্যাগ। গড় মন্দারণ এখানে দাঁড়িয়ে থাকে এক শক্তি ও সম্মানের প্রতীক হিসাবে। বঙ্কিমচন্দ্রের ভাষায় এই গড় যেন কথা বলে। তার দেয়ালে লেখা আছে যুদ্ধের ইতিহাস, তার নিঃশ্বাসে মিশে আছে প্রেম আর বেদনা। এই গড়েই দুর্গেশ নন্দিনীর আবির্ভাব, এই গড়েই শত্রু মিত্রের লড়াই, আর এই গড়েই সাহিত্যের জন্ম। আজকের গড় মন্দারণে এসে আপনি দেখবেন খোলা মাঠ, গাছপালা, শাল পিয়ালের বন, শীতকালে ভিড় করা পিকনিক দল। এখানে এখন পরিবার আসে রান্না করতে, বন্ধুরা আসে আড্ডা দিতে, আর আমার মতো ইউটিউবাররা ক্যামেরা হাতে আসে কন্টেন্ট বানাতে। কিন্তু ইতিহাস, সাহিত্য সেগুলো যেন নিঃশব্দ দর্শক।
কোথাও কোনো তথ্যফলক নেই। দুর্গেশ নন্দিনীর গড় মন্দারণ বীরত্বের প্রতীক, রাজকীয় গাম্ভীর্য, ইতিহাস ও প্রেমের মিলন। আর আজকের গড় মন্দারণ অবসর বিনোদনের স্থান, পিকনিক ও পর্যটন, স্মৃতিহীন বাস্তবতা। এই দুই গড়ের মধ্যে পার্থক্য শুধু সময়ের নয়, পার্থক্য আমাদের দৃষ্টিভঙ্গির। এখানে একটি দেখতে পাবেন ছোট ফুলের বাগান, যা বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। আপনি যখন গড় মন্দারণে পিকনিক করতে যাবেন, তখন কি একবার ভাববেন এই মাটিতে হয়তো কোনোদিন ঘোড়ার খুর পড়েছিল, এই মাটিতে হয়তো কোনো যুদ্ধের প্রস্তুতি চলেছিল। সাহিত্য বনাম বাস্তব, বিতর্ক ও ব্যাখ্যা দিয়ে একটাই প্রশ্ন উঠে আসে, বঙ্কিমচন্দ্র কি সত্যিই হুগলির এই গড় মন্দারণকে মাথায় রেখে উপন্যাস লিখেছিলেন? ঐতিহাসিকদের মধ্যে এ নিয়ে মতভেদ আছে। কেউ বলেন বঙ্কিমচন্দ্র ইতিহাস থেকে অনুপ্রাণিত, কিন্তু কল্পনার রং মিশিয়েছেন। কেউ বলেন একাধিক গড় ও দুর্গের সম্মিলিত রূপই দুর্গেশ নন্দিনীর গড় মন্দারণ। তবে এইটুকু নিশ্চিত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমন এক গড়ের ছবি এঁকেছিলেন যা বাঙালির কল্পনায় স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। আর সেই কল্পনার সঙ্গে আজকের গড় মন্দারণকে তুলনা করলে আমরা দেখতে পাই সময় কতটা নির্মম। এক স্থানীয় সঙ্গে আমাদের পরিচয় হয় এবং তারই কথা মতো এবং তার সঙ্গেই আমরা এই জঙ্গলে সরু রাস্তা দিয়ে এগিয়ে চললাম। উনি আমাদের বললেন যে এখানে একটা সময় দুর্গ ছিল এবং তার ভগ্নাংশ কিছু এখনো আছে। সেই উদ্দেশ্যেই আমি এবং আমার সঙ্গে যারা ছিলেন আমরা রওনা দিলাম, কিন্তু এর সঠিক সত্য মিথ্যা যাচাই করার মতো আমার ক্ষমতা নেই। সেই জন্যে বিস্তারিত কোনো মন্তব্য আমি আর করলাম না। তিনি জলাশয়টির দিকে দেখিয়ে বললেন, এখানে অনেকগুলো দিঘি আছে, যেমন কাজলা দিঘি, পাতাল দিঘি, বোগা দিঘি। একটা সময় এখানে কুবের সম্পত্তি অর্থাৎ ধনকুবের ভাণ্ডার ছিল এবং চারদিক জলে ঘেরা ছিল এবং জলে নাকি কুমির ছেড়ে দেওয়া হতো যাতে অন্য কেউ এই সম্পত্তি বা এই ধনকুবেরের দিকে আসতে না পারে। এবং আরো কিছু জায়গা দেখালো যেটাকে নাকি সে সময় ঘোড়াশালা ছিল। কোনো ফলকই চোখে পড়ল না। পরিচিত সেই লোকটি জানালো এই গাছটির দিকে অঙ্গুলি নির্দেশ করে যে এই তেঁতুল গাছের নিচেই নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাস দুর্গেশ নন্দিনী লিখেছিলেন। এই নদীটির নাম আমুদর নদী। এই নদীটির থেকেই যে জল প্রবাহিত হতো সেটা নাকি কামারপুকুরে মা শারদা স্নান করতেন এবং সেই জলই এই নদীর মাধ্যমে এখানে চলে আসতো। এখন এটি শুকনো দেখালেও বর্ষাকালে নাকি এই নদীটি জলে ভরে যায়।
এটি একটি সম্ভবত ওয়াচ টাওয়ার ছিল, যা এখন ভগ্নদশা। নিচটাতে কিছু পাখি এবং খরগোশ রাখা আছে, তবে উপরে সিঁড়িটা দিয়ে উঠে গেল বাকিটা কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে যেদিকেই তাকানো যাবে সেদিকেই সবুজ আর সবুজ। বেশ ভালো লাগবে চারপাশের পরিবেশটা। এটা একটি সমাধিস্থল, যা ওয়াচ টাওয়ারের বিপরীত দিকেই। অনেকেই যাচ্ছেন এখানে। আজকের গড় মন্দারণ আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনীর গড় মন্দারণ, এই দুটি যেন একই স্থানে দুটি বিভিন্ন সময়ে দুই আলাদা রূপ। একদিকে ইতিহাস, যুদ্ধ, প্রেম আর বীরত্বের কল্পলোক, অন্যদিকে আজকে সবুজে ঘেরা শান্ত পিকনিক স্পট, যেখানে মানুষ আসে একটু নিঃশ্বাস নিতে, প্রকৃতির কোলে সময় কাটাতে। তবু গড় মন্দারণের মাটিতে পা রাখলে আজও মনে হয় এই পথ দিয়েই হয়তো হেঁটেছিল দুর্গেশ নন্দিনী। এই গাছগুলোর ছায়াতেই লুকিয়েছিল ইতিহাসে না বলা গল্প। আধুনিক সাজসজ্জার আড়ালে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন অতীতের স্মৃতি। এই গড় মন্দারণ শুধু একটি পিকনিক স্পট নয়, এটি আমাদের সাহিত্য ও ইতিহাসের এক জীবন্ত সাক্ষ্য। তাই বেড়াতে এসে শুধু ছবি তুলে ফিরে গেলে চলবে না, একটু সময় নিয়ে এই জায়গার গল্প, তার সাহিত্যিক ও ঐতিহাসিক গুরুত্বটা মনে রাখবেন। আপনাদের কাছে গড় মন্দারণের কোন রূপে বেশি ভালো লাগলো? দুর্গেশ নন্দিনীর ঐতিহাসিক গড় নাকি আজকের পিকনিক স্পট? মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন এবং এমন আরো ইতিহাস ভিত্তিক ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।